আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা শিরোনাম দেখেই বুঝতে পারছেন আমি কি বলবো। এই সাওয়া হাদিস, আর মুখের মধ্যে সাওয়া ছাড়া কিছু থাকে না। কথায় কথায় সাওয়া, এরকম এরকম হিরোইন কেমন হয় যে, মানে পাকিস্তানি পাকিস্তানি ট্যাবলেট খাইছে তো যার জন্য ওটা ওটা আফিমের চেয়ে মারাত্মক, ইয়াবার চেয়ে মারাত্মক, সারাদিন এরকম সাওয়া সাওয়া করতেই থাকে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, তারা কবর দিছে বিদ্রোহ কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে। মানে ওইটাকেও বিতর্কিত করলো। হাদির কবর তো বাংলাদেশে থাকবে না, প্রশ্নই আসে না। হাদির ওই কবরে যেহেতু নজরুলের পাশে আছে, তাই ওখানে মানুষ পেশাব করবে না, হয়তো অন্য জায়গায় হলে পেশাবও করতো। আমার মনে হয় এই ভয়ে ওইখানে কবরটা দিছে। অনেকেই দেখি, আমি পোস্ট দিয়েছি দেখে সমালোচনা করে যে মৃত মানুষ নিয়ে কথা বলবেন না, বঙ্গবন্ধুর কথা বলছ না তোরা, এই বদমাইশেরা, বঙ্গবন্ধুরা গালি দেশ না সারাদিন, তাজউদ্দিন আহমদ গালি দেশ না, মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ যারা, তারা তো মুক্তিযুদ্ধের কবর জ্বালায় দেশ। আর আমার ভদ্রতা শিখাবেন না, দয়া করে মানবতা শিখাবেন না। আমি আমার শত্রু চিনি, রাজনৈতিক শত্রু চিনি, বাংলাদেশের শত্রুদের আমি ভালো করে চিনি। যাই হোক, যেটা বলতেছিলাম যে এমনকি নজরুলের পরিবার তারাও এটা নিয়ে সমালোচনা করেছে, যে মূলত নজরুলের কবর নিয়েও সমালোচনা হবে এখন। অদ্ভুত ব্যাপার, এখানে ডক্টর হুমায়ুন আজাদের মতো একজন ভাষাবিজ্ঞানী, যিনি জিন্দা ভাষাবিজ্ঞানী ছিলেন, আমাকে যেমন দুষ্ট লোকেরা জামালপুরে জিন্দাফির বলে, তিনি প্রকৃতপক্ষে বাংলাদেশে তখন জীবিত ভাষাবিজ্ঞানী ছিলেন। জীবিত ভাষাবিজ্ঞানী পাওয়া কঠিন। একটা ছিল এর আগে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তারপরে যেটা ছিল ভাষাবিজ্ঞানী সেটা হলো ডক্টর হুমায়ুন আজাদ। তার কবর তো দূরের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় জানাজা করতে ঠিক মতো দেয় নাই, তার কবর দিতে হয়েছে তার বাড়িতে নিয়ে। কেন ওই বুদ্ধিজীবী গুরুস্থানে কেন কবর নজরুলের পাশে তার কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবর দেওয়া হয় নাই? কবর দিতে দেওয়া হয় নাই। আর এই কোথাকার কোন পাকিবাদের পোলা, কোথাকার কোন হাদি ফাদি জামাতি প্রযোজনায়, পাকিস্তানি পৃষ্ঠপোষকতায় এখানে বড় বড় একেবারে দেখাই দিল কত কিছু। এবার আসে আসল পয়েন্টে, যেটা বললে আমারে মোটামুটি আওয়ামী লীগের লোক গালি দিতে পারে, জামাত হেফাজত বিএনপি তোমার চৈদ্দ গোষ্ঠী উদ্ধার করো, আই ডোন্ট মাইন্ড। কারণ উচিত কথা অধিক তিতা, আলোক নুরুন লাউ কান্না দরুন, এরকম একটা আয়াত কোরআনে আর কি আছে। আর আমি তো যে কথা কেউ বলবে না সেটা বলার জন্যই তো আমি পড়ি, তাই না? আমি যে কথা আপনাদের কেউ বলবে না সেটাই তো আমি বলবো, খারাপ লাগলেও কিছু করার নাই। কারণ উচিত কথা অধিক তিতা লাগবে সিরাতবাণীর মতো। আচ্ছা, তাইলে যেহেতু জানাজা বড় হলে মানুষ ভালো, তার গ্রহণযোগ্যতা ভালো, জনপ্রিয়তা ভালো, জান্নাতে চলে যাবে, তাহলে তো ইসলামের প্রফেট মোহাম্মদ তো জান্নাতেও যাবে না, জনপ্রিয় ছিল না। কারণ তার তো জানাজাই 3 দিন তার লাশ পড়েছিল। কয়জন লোক ছিল তার? বঙ্গবন্ধু তার তো 11 জন ছিল। ইসলামের ইতিহাসের যারা আছেন তারা বলেন তো আমাকে। মৌলবীদের গোষ্ঠী মারে না, ওরা তো ফতোয়া ইলাস্টিকের মতো, কখনো কখনো কন্ডমের মতো, কখনো সুইনগামের মতো ছোট করবে বড় করবে, ওদের গোষ্ঠী মানেন। ওরা যার যার সুবিধা মতো ফতোয়া বানাবে, ওরা একজন আরেকজনের ফতোয়া দিয়ে রাখছে কাফের। তাই আই ডোন্ট মাইন্ড, আমার আপনি কি বললেন না বলেন আমার যায় আসে না। কারণ মাজাহিরা কাফের ফতোয়া দিয়ে রাখছে, দেওবন্দি বেরেল বিরে, বেরেল বিরি দেওবন্দিরে, শিয়া সুন্নিরে, সুন্নি দেওবন্দিরে, সুন্নি সিয়ারে। ঠিক আছে? পৃথিবীর কোন মুসলিম ফেরকা নাই, ইসলাম ফেরকা নাই যে তারে প্রতিপক্ষকে তারা কাফের ফতোয়া দেয়। সো ওই আলাপ বাদ। যেটা বলতেছিলাম, নবীর জানাজা কয়জন ছিল? তাহলে তো নবী নাকি এই কুল কায়নাতের জন্যই তার সৃষ্টি, সে কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠ লোকের জানাজাতে 11 জন লোক হয় নাই, তার জানাজা কান্দা দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় নাই। অপ্রিয় হলো এই কথা সত্য। তাহলে যারা জিয়ার জানাজা দিয়ে বড় বানা, জিয়া মহান ব্যক্তি, যারা গোলাম আজমের জানাতে যায়, গোলাম আজমের সেলসেলা বেচতে চলে যাবে, মরার কব্বরে দেওয়ার আগে একেবারে মদের নদী কাউসার আর মদের আর ভার্জিন বেহেশতে যাওয়ার আগেই হুরের রাতারে নিয়ে টানাটানি করবো, তাই না? তো গোলাম আজমের জানাজা তো লাখ লাখ লোক হয়েছে শুনছি, জিয়ার জানাজায় লাখ লাখ। এ হাদি পাকিবাদীর পোলা, হাদির মতো একটা ফালতু একটা জিনিস কই থেকে উড়ে এসে জুড়ে পড়ছে, তার নামই তো ওসমান আদি না। এইখানেও জামাতের বাট পারি। জামাতেরা প্রফেসর না লেখে প্রফেসর, অধ্যাপক না লেখে অধ্যাপক, এরা হোমিও কলেজে লিখলে লেখে অধ্যাপক, এরা হোমিও কলেজে পড়ায় দেখবেন অধ্যাপক লিখে। 3 বছর লেকচারার গিরি করে বেসরকারি স্কুলে লেখে অধ্যাপক। সরিষাবাড়ি জামালপুরের মতো কলেজে লেখাপড়া 2 বছর 1 বছর লেকচারার গিরি করে লিখে অধ্যাপক। গোলাম আজম যেরকম ভুয়া অধ্যাপক, পরোয়ার সারোয়ার বালসা লাগলে যারা আছে সব এরকম ভুয়া অধ্যাপক। জামাতে ব্যারিস্টারও তো ভুয়া। শাহরিয়ার তো, ওই শাহরিয়ার আছেন একটা, আরেক পাকিবাদীর পোলা, যার বাপ হলো হারা জাহাঙ্গীর, যে আসলেই বাদীর পোলা। তার বাপ ছিল, তার মা ছিল বান্দি, তার বাপের ধরা বেড়ে পেট বাজাইছে, তখন এই শাহরিয়ার পয়দা হয়েছে। সেই শাহরিয়ারের সার্টিফিকেট তো ভুয়া, বলে নাই লন্ডন থেকে? ওইখানে যে চ্যালেঞ্জ করেন, ওইখানে জামাত করলে আপনি না বেহেস্ত চলে যাবেন, সার্টিফিকেট সব ঠিক, যা ইচ্ছা তার ডক্টর লেখেন, কোনো সমস্যা নেই। তো জনপ্রিয়তা
দেখে, সংখ্যা দেখে যদি, মানুষের জানাজা দেখে যদি প্রমাণ হয়, তাইলে তো কেবল বঙ্গবন্ধুরে গালি দেন কেন? ও জামাতি ভাইরা, ও পেয়ারে পাকিস্তানি ভাইরা, বিএনপি লোকেরা, নবীর জানাজায় কয়জন ছিল? বুকে হাত দিয়ে বলো। তুমি তো চৌধুরী ভাই জানোই না। তোমরা তো ওই তোমরা তো একজন বিরাট বড় ইয়ালা, কি সনদালা। বলো তো নবীর জানাজায় কয়জন লোক ছিল? পৃথিবীর 99% 99 জন মুসলমান জানেই না নবীর জানাজায় লোক ছিল না। ক্ষমতার দ্বন্দ্বে তার লাশ ফালাই চলে গেছিল সবাই। এই খবর জানো, শোনার না? তাহলে তো নবী মোহাম্মদ তো কোনো কামের না। সে তো জনপ্রিয় ছিল, সে পৃথিবীর সবচেয়ে অযোগ্য লোক, কারণ বঙ্গবন্ধুর সাথে তার জানাজায় কম লোক ছিল। ওই সময় তো কারফিউ জারি ছিল না। ওই সময় মুস্তাকেরা ক্ষমতায় ছিল, এখানে তার বিরোধী দল ক্ষমতায় ছিল। তখন তো মক্কার কাফেরেরা ক্ষমতায় ছিল, নবী ক্ষমতায় ছিল। নবী লোক এত কম কে? আমি জানি মির্চির মতো লাগবে এই কথা, কিচ্ছু করার নাই। তোমরা যত খুশাবা ততই তোমাদের থলের বিড়াল বাড়ায় যাবে, কিছু ঘোরাবা সাপ বাড়ায় করবে। জানাজা দিয়ে কোনোদিনই কারো জনপ্রিয়তার যোগ্যতা যাচাই বাছা হয় না। ওই পাকিবাদীর পোলা হাদি তো দূরের কথা, ওই যে জামাতের আমির আমার সাথে ঢাকা 8 ইলেকশন করে পাশ করবে, যদি মির্জা আব্বাস না থাকে, পাশ করতে পারবে আমার সাথে? আর তো কোথাকার কোন পাকিবাদের পোলা হাদি, ওই জামাতের পেট্রোনাইজে বহুত কিছু হইতে পারে টাকা হইলে। আওয়ামী লীগের 2-4 জন বন্ধুরে বলি, শুভাকাঙ্ক্ষীদের বলি, আপনারা তো মানেন না যে টাকা ছাড়া কিছু হয় না। পৃষ্ঠপোষকতা দেখছেন কাকে বলে? পৃষ্ঠপোষকতায় কত লক্ষ লোক আনাইছে, তারা দেখছেন এই হাদির। হাদির জানা যায় তো 500 লোক হওয়ার কথা না, এত লোক হইলো কেন? তাকে বীর শহীদ, কোন যুদ্ধে যায় শহীদ হয়েছে? শহীদগিরি মারাও। মুক্তিযোদ্ধাদের শহীদ করতে তোমাদের মুখে চুলকানি লাগে, তখন বলো কোথায় কোন ইসলাম ছাড়া, ইসলামী যুদ্ধে ছাড়া, ইসলামের কায়েম ছাড়া যদি কেউ যুদ্ধ করে শহীদ বলা যাবে না, তাই না? তখন শহীদ বলা, এখন হাতির শহীদ। হাতি কোন ইসলামী যুদ্ধে গেছে? ও ভারতের বিরুদ্ধে। বললাম না, বাঙ্গু মুসলমানদের আর পাকিস্তানি মুসলমানদের ইসলামের স্তম্ভ 6টা: কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, সাথে হলো ভারত বিরোধিতা। ভারত বিরোধিতা করলেই সে শহীদ না? আর পাকিস্তানের পক্ষে গেলে চেল চালাই বেহেস্তে চলে যাবে। এক একটা হুরি পাবে, একেবারে হুরি নদী, মদের নদী, চেল চালাই দেখে সাগর, নদী, নদের জন্য ওদের সাগর থাকবে। তাই বলতে চাই, যারা খুব খুশি হয়েছেন জানাজা, অত খুশি হয়েন না। জানাজা দিয়া জান্নাত আর জানাজা দিয়া জনপ্রিয়তা যাচাই করেন না, সম্পূর্ণ ভুল। দেখি 2-1টা কমেন্টস নেওয়া যায় কিনা, দেখি। যিনি লেখছেন, কেন আওয়ামী লীগের সমাবেশগুলোতে কি আসছে কম লোক হতো না? হ্যাঁ, ঠিকই বলছেন। আওয়ামী লীগের সমাবেশে শাহবাগে দেখেন নাই কত লোক হয়েছে? কত লক্ষ, কত দিন ছিল? আপনারা এরকম দেখেন না 7 দিন এরকম একটা শাহবাগের মতো আয়োজন করে? আমরা তো শাহবাগে ছিলাম। যারা লাফালাফি করেন জনস্রোত, শাহবাগে দেখেন কতজন হয়। হ্যাঁ, মানে এখন শুধু এই পাকিবাদীর পোলা হাদিরে নবী রাসূল ঘোষণা করা বাদ রাখছে। এই বাঙ্গু মুসলমানেরা, বিএনপিরা, জামাতেরা, হেফাজতেরা, সিংহ মামরা কাল মার্কস ঘোষণা না করলে হয়। আমার দেখে আমরা সমালোচনা করি, দেখে চিঙ্কু মামরা আমাদের সমালোচনা করে। বুঝতে পারছেন? এই হলো অবস্থা। গত বছরের 5ই আগস্টের পর থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্ক একটা রোলার কোস্টার রাইডের মধ্য দিয়ে যাচ্ছে। সবশেষ ওসমান হাদির উপর হামলা এবং তার মৃত্যুকে ঘিরে বাংলাদেশে ভারত বিরোধী প্রচার দেখা যাচ্ছে। এমন প্রেক্ষাপটে ভারতের লোকসভায় দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির এক বিস্ফোরক রিপোর্ট জমা পড়েছে। ফিউচার অফ ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ নামের এই রিপোর্টটি কেবল একটি সরকারি কাগজ নয়, বরং এটি বর্তমানে দিল্লি ও ঢাকার মধ্যকার থমথমে সম্পর্কের একটি এক্সরে রিপোর্ট। রিপোর্টে ভারত ও বাংলাদেশের মধ্যকার এলিফ্যান্ট ইন দ্য রুম বা গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে 33টি সুপারিশ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, সংসদীয় কমিটির এই রিপোর্টের কারণে শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার জন্য মোদী সরকার ভারতের সর্বদলীয় সিদ্ধান্ত পেয়ে গেল। সংসদীয় কমিটির এই রিপোর্টে বাংলাদেশের দাবির প্রেক্ষিতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার সিদ্ধান্তই উঠে এসেছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, কমিটির এমন অভিমতের ফলে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত এখন শুধু আর ভারত সরকারের বিষয় রইল না, বরং এই রিপোর্টের ফলে ভারতের সংসদে প্রতিনিধিত্বকারী সব দলই মোদী সরকারের সিদ্ধান্তের পক্ষে কথা বলল।
রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে গত বছরের 5ই আগস্ট থেকে হাওয়া বদলে যাওয়ায় ভারত এখন বাংলাদেশে 1971 সালের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়েছে। বাংলাদেশের জেনজিকে বাগে আনতে বেশ কিছু কৌশলী সুপারিশও করা হয়েছে। আর এই হাওয়া বদলের কারণে ভারত ও বাংলাদেশের সম্পর্কের মাঝখানে এখন তৃতীয় এবং চতুর্থ পক্ষ হিসেবে হাজির হয়েছে পাকিস্তান ও চীন। বাংলাদেশে এই দুই দেশের সামরিক তৎপরতার উপর কড়া নজর রাখার কথা বলা হয়েছে প্রতিবেদনে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির নেতৃত্বে আছেন কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর। তার নেতৃত্বে কমিটি গত বৃহস্পতিবার বাংলাদেশ বিষয়ে ভারতের লোকসভায় প্রতিবেদনটি জমা দেয়। রিপোর্টে দিল্লিকে 33টি সুপারিশ দেওয়া হয়েছে। এর মধ্যে কূটনীতির ভাষায় এলিফ্যান্ট ইন দ্য রুম বা আসল একটি ইস্যু হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তারপর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের ক্ষেত্রে এটি সবচেয়ে আলোচিত ইস্যু। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে 2 দফা নোট ভার্বাল দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য হলো, এখনো পর্যন্ত ভারতের পক্ষ থেকে তেমন কোনো সন্তোষজনক আনুষ্ঠানিক জবাব বাংলাদেশ পায়নি। এমন প্রেক্ষাপটে ভারতীয় সংসদীয় কমিটির রিপোর্টটি শেখ হাসিনা সম্পর্কে কি বলছে তা বেশ গুরুত্বপূর্ণ। এই প্রতিবেদনটি পড়লে মনে হবে ভারত তাকে ফেরত দেওয়ার চেয়ে বরং সভ্যতাগত মূল্যবোধ নিয়ে বেশি চিন্তিত। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে ফের সিলমোহর দিল এই কমিটি। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে প্রথমে দেশটির সংসদ, তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি আগেই সায় দিয়েছিল। কিন্তু নতুন বাস্তবতায় বৃহস্পতিবার সংসদীয় কমিটি আবারও ভারত সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াটা ভারতের সভ্যতাগত আদর্শ এবং মানবিক ঐতিহ্যের অংশ। তার মানে হলো, মেহমানকে বিপদকালে দরজা দেখিয়ে বের করে দেয়া ভারতের সংস্কৃতিতে নেই। এমনকি শশী থারুর শেখ হাসিনার মৃত্যুদণ্ড হওয়ার বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক এবং অপ্রীতিকর বলে মন্তব্য করেছেন। দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, সংসদীয় কমিটির এই অভিমত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য বাড়তি স্বস্তির কারণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। গত মাসে শেখ হাসিনাকে বাংলাদেশের ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানোর জন্য বারে বারে তাগাদা দিচ্ছে। বাংলাদেশ সরকারের পাঠানো কূটনৈতিক চিঠির প্রাপ্তি স্বীকার করলেও ভারত এখনো পর্যন্ত এর জবাব দেয়নি। এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দিল্লিতে এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রসঙ্গে ভারত সরকার অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কবে দেশে ফিরবেন সেটা তার একক সিদ্ধান্ত। ভারত সরকার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না। বিদেশ মন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছিল, শেখ হাসিনাকে ফেরাতে কোনোভাবেই রাজি নয় ভারত সরকার। তবে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সিদ্ধান্তের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। কমিটির অভিমতের ফলে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত এখন শুধু আর ভারত সরকারের বিষয় রইল না। প্রথম সারির সব দল কার্যত আওয়ামী লীগ নেত্রীকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে ফের সিলমোহর দিল। গত বছরের 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পরদিন সর্বদলীয় বৈঠকে ভারত সরকারের তরফে বাংলাদেশের পরিস্থিতি এবং শেখ হাসিনার দেশ ত্যাগের কারণ ব্যাখ্যা করা হয়। সেই বৈঠকে সব দল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার সরকারি সিদ্ধান্তে সিলমোহর দেয়। বিদেশ সচিব বিক্রম মিশ্রি অবশ্য কমিটিকে বলেছেন, শেখ হাসিনা ভারতের মাটি ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করছেন না। যদিও শেখ হাসিনা মাঝে মাঝে তার পার্সোনাল ডিভাইস দিয়ে অডিও বার্তা ছাড়ছেন, দিল্লি বলছে সেটা তাদের অনুমোদিত নয়। মোদ্দা কথা হলো, বর্তমান প্রেক্ষাপটে তাকে ফেরত দেওয়ার কোনো ইঙ্গিত এই প্রতিবেদনে নেই। ভারতীয় সংসদীয় কমিটি তাদের রিপোর্টে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কমপ্লেক্স অ্যান্ড ইভলভিং অর্থাৎ জটিল এবং বিবর্তিত বলে মন্তব্য করেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের বিষয়ে ভারত সরকার উদ্বিগ্ন বলে জানানো হয়েছে। শশী থারুর প্রতিবেদনের শুরুতেই ভারত এক বিশাল বড় স্টেটমেন্ট দিয়েছে। তারা বলছে, ভারত এখন বাংলাদেশে 1971 সালের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে।
মজার ব্যাপার হলো রিপোর্টে 1971 এবং 2025-এর মধ্যে একটা দারুণ তুলনা টানা হয়েছে। সংসদীয় কমিটি বলছে 1971 সালে চ্যালেঞ্জ ছিল অস্তিত্ব রক্ষার, একটা নতুন জাতির জন্মের মানবিক সংকট, কিন্তু 2025-এর সংকটটা আরো সূক্ষ্ম এবং সম্ভবত আরো গভীর। তারা একে বলছেন প্রজন্মগত বিচ্ছিন্নতা বা জেনারেশনাল ডিসকন্টিনিউটি। সোজা বাংলায় বাংলাদেশের নতুন প্রজন্ম বা জেনজির সাথে দিল্লির একটা বড় গ্যাপ তৈরি হয়েছে। রিপোর্টে একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে যা বেশ কড়া। যদি ভারত এখনই তাদের নীতি পুনর্মূল্যায়ন না করে তবে তারা ঢাকাতে কোনো যুদ্ধ ছাড়াই স্রেফ অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে। রিপোর্টে ডিজিটাল যুগের রাজনীতিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। আগে রাজনীতি হতো পোস্টার আর মিছিলে, এখন সেটা চলে গেছে মোবাইল স্ক্রিনে, যাকে বলা হচ্ছে মিমিফাইড পলিটিক্স। বাংলাদেশের তরুণ প্রজন্ম র‍্যাপ গান, গ্রাফিতি আর ভাইরাল মিমের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করছে। নাটক কম করো প্রিয় বা মব রিপাবলিকের মতো ভাইরাল হওয়া বিষয়গুলো ভারত লক্ষ্য করেছে। সেজন্য রিপোর্টের সুপারিশে বলা হয়েছে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং ভুল করে যাতে কোনো ভারতীয়কে বাংলাদেশে পুশিন করা না হয় সেজন্য একটি যৌথ মেকানিজম তৈরি করা দরকার। আর সংসদীয় প্রতিনিধি দল এবং মিডিয়া এক্সচেঞ্জ বা সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে সম্পর্ককে ফের চাঙ্গা করার কথা উল্লেখ আছে রিপোর্টে। ভারতীয় সংসদীয় কমিটির রিপোর্ট বলছে পাকিস্তান ও চীনের ভূত এখন ভারতের নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত উদ্বেগের সাথে লক্ষ্য করছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার পাকিস্তান এবং চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে, যা ভারতের জন্য একটি ডাবল স্কুইজ পরিস্থিতি। বিশেষ করে কয়েকটি প্রজেক্ট ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এগুলো হলো পেকুয়া সাবমেরিন ঘাঁটি, মোংলা বন্দর ও লালমনিরহাট বিমান ঘাঁটি। চীনের সহায়তায় এই প্রজেক্টগুলো ভারতের চিকেন স্নেক করিডোরের খুব কাছে হওয়াতে দিল্লি বেশ টেনশনে আছে। কয়েক দশকের শীতলতার পর ঢাকা ইসলামাবাদ সম্পর্কে নতুন মেরুকরণ এবং ছাত্র নেতাদের অনেকের ভারত বিরোধী বা সেভেন সিস্টার্স নিয়ে করা মন্তব্য দিল্লিকে চরম ক্ষুব্ধ করেছে। প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে বাংলাদেশের মাটিতে যেন চীন ও পাকিস্তানের মতো বিদেশি শক্তি সামরিক পদচিহ্ন না থাকে তা কড়াভাবে মনিটর করতে হবে। পাশাপাশি ভুল তথ্য বা ভারত বিরোধী ন্যারেটিভ মোকাবেলার জন্য নতুন ব্যবস্থা নিতে হবে। দর্শক, ভারতের এই রিপোর্ট থেকে একটা বিষয় পরিষ্কার, তারা বাংলাদেশ ইস্যুতে নতুন কৌশলগত পথে হাঁটা শুরু করেছে। কারণ হাওয়া বদলেছে। একদিকে ভারত শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে, আবার ঢাকার নতুন শক্তির সাথেও মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। সম্পর্কের এই ঘোলাটে পানিতে পাকিস্তান ও চীন তাদের বড় বড় জাল ফেলছে, যা দেখে দিল্লির টেনশন বাড়ছে। ভারতের একজন বিশ্লেষক বলছেন ভারত আর বাংলাদেশের সম্পর্কটা হলো সেই পুরনো ডাল ভাতের মতো। যতই বিরিয়ানি বা চাইনিজ খাওয়ার শখ হোক না কেন, পেট ভরাতে সেই ডাল ভাতই লাগে। তবে সমস্যা হলো ডালটা এখন একটু বেশি পাতলা হয়ে গেছে আর ভাতটা হয়ে গেছে শক্ত। এখন দেখার বিষয় শশী থারুরের এই 33টি দাওয়াই দিয়ে এই সম্পর্ক কতটা সুস্বাদু হয়। এখন এ পর্যন্ত